গল্পের শুরুতেই আমরা জ্যাংকে দেখতে পাই যে একটা এক্সপায়ার গাড়ি কিনে নিয়ে যাচ্ছিল, কারণ সে একটা ওয়ার্কশপে কাজ করে। এর মানে এই না যে সে একজন গাড়ির মেকানিক। জ্যাংক গাড়ি কিনে ওই ওয়ার্কশপে যায়, আর তারপর একজন লোক ওই গাড়িটাকে একদম নতুনের মতো বানিয়ে ফেলে। আসলে জ্যাংক একজন নর্থ কোরিয়ান ডিফেক্টর, যে ভালো একটা জীবনের আশায় নর্থ কোরিয়া থেকে সাউথ কোরিয়া এসেছিল, আর তাকে এখানে নিয়ে এসেছে ওই গ্যারেজের মালিক কিম। সবার সামনে কিম গ্যারেজের মালিক হলেও আড়ালে সে স্পেশাল ডেলিভারি বিজনেস চালায়, যেখানে সে ক্লায়েন্টদের যে কোনো উপায়ে এক জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছে দেয়। আর এই কাজটা সে একদম গোপনেই করে, আর এই জন্যই এটাকে স্পেশাল ডেলিভারি বলা হয়। তো এখানে সবচেয়ে হ্যাভি ড্রাইভার হচ্ছে জ্যাংক। জ্যাংকের ড্রাইভিং স্কিল এতটাই পাকা যে আজ পর্যন্ত ডেলিভারি করার সময় তাকে কেউ ধরতেই পারেনি। আজকেও তাকে ডেলিভারি করতে যেতে হবে, তাই জ্যাংক রাতে গাড়ি নিয়ে বলে দেওয়া অ্যাড্রেসে ক্লায়েন্টদের পিক করতে পৌঁছে যায়। জ্যাংক নিজে ক্লায়েন্টদের কনফার্ম না করে কখনোই গাড়ির দরজা খোলে না। আর এখানে ওই লোকটা একটা মহিলাকে গাড়ি চালাতে দেখে অনেক ভয় পেয়ে যায়। জ্যাং যে আসলে কোনো নবাবজাদি না, সে সেটা জানে না। শুধু কি তাই, জ্যাং যে গাড়ি চালাতে একেবারে ওস্তাদ। তারপর জ্যাংক তাদেরকে গাড়ির সিট বেল্ট লাগিয়ে নিতে বলে, কিন্তু তারা জ্যাংকে নিজেদের প্যান্টের বেল্ট দেখিয়ে জ্যাংকের মজা নিতে শুরু করে। তারপর জ্যাংক যখন উড়াধুরা গাড়ি চালাতে শুরু করে, তখন ভয়ে লোকগুলো নিজেদের গাড়ির সিট বেল্ট লাগিয়ে নেয়। আর এখানেই আমরা প্রথমবারের মতো জ্যাংকের ড্রাইভিং স্কিল দেখতে পাই। জ্যাংক এমনভাবে গাড়ি চালাচ্ছিল যেন সে জিটিএম এর গাড়ি চালাচ্ছে, অর্থাৎ কোনো টেনশন ছাড়া গাড়ি চালানো। জ্যাংক এমন এমন জায়গা দিয়ে গাড়ি নিয়ে যাচ্ছিল যেখান দিয়ে একজন সাধারণ মানুষ গাড়ি নিয়ে যাওয়ার কথা কখনো চিন্তাই করতে পারবে না। আর তারপর সে নিজের ট্যালেন্টের একটা শেষ নমুনা দেখিয়ে ওই লোকগুলো থেকে পিছু ছাড়িয়ে নেয়, আর ওই ক্লায়েন্টসদেরকে তাদের লোকেশনে পৌঁছে দেয়। আর এরপর সে টাকা নিয়ে কিমের কাছে চলে যায়, আর যেখানে দেখা যাচ্ছিল তারা দুজনে ওই টাকা নিজেদের মধ্যে ভাগ করে নিচ্ছে। জ্যাংক, কিম আর আসিফ এই তিনজন একটা পরিবারের মতো, কারণ এই তিনজনেরই কোনো নিজের পরিবার নেই। এরপরে সিনে আমরা দুসিককে দেখতে পাই যে এই সময় অনেক ভীত অবস্থায় ছিল, কারণ পুলিশ জেনে গেছে কোরিয়ান বেসবল টিমে ম্যাচ ফিক্সিং করা হয়ে থাকে। আর এই ঘটনায় দুসিকের নাম সামনে চলে এসেছে, আর এই জন্য সে তার ছেলে ওনের সাথে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার প্ল্যান করছিল। এরপর আমরা দেখতে পাই দুসিক একটা লোকের সাথে দেখা করতে এসেছে, যে তাকে একটা নকল পাসপোর্ট দেয় আর বলে আজ রাত 9টার সময় পিয়নকতে পোর্টে পৌঁছে যেও, ওখান থেকে একটা জাহাজ তোমাকে কোরিয়া থেকে বাইরে নিয়ে যাবে। এছাড়া লোকটি আরো বলে জাহাজ পর্যন্ত ঠিকভাবে পৌঁছানোর জন্য তোমার স্পেশাল ডেলিভারি সাহায্য নেওয়া উচিত, তারা তোমাকে টাইমলি ওখানে পৌঁছে দেবে। আর তারপর লোকটি তাকে কিমের নাম্বার দিয়ে দেয়। এরপরের সিনে আমরা একজন পুলিশ অফিসার যার নাম সিয়াং ছিল তাকে দেখতে পাই, যে আসলে একজন অসৎ অফিসার। এমনকি সেই হলো ম্যাচ ফিক্সিং এর মাস্টার মাইন্ড, আর সে নিজেকে বাঁচানোর জন্যই দুসিককে ফাঁসিয়ে দিয়েছে। সিয়াং যখন জানতে পারে যে ম্যাচ ফিক্সিং থেকে কামানো $3 মিলিয়ন যে ব্যাংকে জমা রাখা হয়েছিল, সেই ব্যাংকের সিকিউরিটি কি নিয়ে দুসিক পালিয়ে গিয়েছে, তখন সে নিজের লোকদের উপরে অনেক রেগে যায়। শুধু তাই নয়, নিজের লোকদের উপরে রেগে সেই লোকগুলোর একজনকে সেই জানালা থেকেই ফেলে দেয়, যাকে মূলত সিকিউরিটির দায়িত্ব দেওয়া হয়েছিল। এরপর সে দুসিককে ফোন করে সিকিউরিটি কি চাইতে থাকে। তখন দুসিক তাকে বলে, একবার আমি তোমার থেকে দূরে কোথাও সরে যাই, তারপর ওই কি তোমাকে ফিরিয়ে দেব। এরপরের সিনে আমরা দেখতে পাই কিম জ্যাংকে তার পরের ডেলিভারির ব্যাপারে বোঝাচ্ছিল, যে আসলে কিভাবে দুসিককে একটা বেসবল স্টেডিয়াম থেকে উঠিয়ে জাহাজ পর্যন্ত পৌঁছাতে হবে। কিম প্রত্যেক ডেলিভারির আগে জ্যাংকে রাস্তাঘাট সম্পর্কে সবকিছু ক্লিয়ারলি বুঝিয়ে দিত, যাতে জ্যাংক যে কোনো উপায়ে তার কাজে সফল হয়। এরপর আমরা দেখতে পাই আসিফ ডেলিভারির জন্য গাড়ি রেডি করে, এবং এরপর জ্যাংক গাড়িতে বসে গাড়ি স্টার্ট দিতেই সেখানে কিম চলে আসে এবং জ্যাংকে কিছু টুলস দেয়, যেটা জ্যাংক নিয়ে যেতে ভুলে যাচ্ছিল। এরপরে দুসিক নিজের ছেলের সাথে জ্যাংকের আসার অপেক্ষা করছিল, কিন্তু জ্যাংক ওখানে পৌঁছানোর আগেই সিয়াং নিজের টিম নিয়ে পৌঁছে যায়। আর এটা জানতে পেরে দুসিক তার ছেলের পকেটে কিছু টাকা রাখে, আর তাকে সিকিউরিটি কি দিয়ে বলে, এটা তুমি খুব সামলে রাখবে। আর তখনই দুসিকের কাছে জ্যাংকের মেসেজ আসে যে আমি বাইরে তোমার জন্য অপেক্ষা করছি। আর তারপর দুসিক নিজের ফোন তার ছেলের কাছে দিয়ে দেয়, আর ছেলের ঘড়ি নিজের কাছে রেখে দেয়, যাতে পরে সে তার সাথে কন্ট্যাক্ট করতে পারে। দুসিক তার ছেলেকে বলে, এখান থেকে বেরোনোর পর তুমি একটা গাড়ি দেখতে পাবে, তুমি ওই গাড়িতে বসে পড়বে। এটা বলে সে তার ছেলেকে পালিয়ে যেতে সাহায্য করে, আর নিজে বাইরে গিয়ে ওই লোকগুলোকে সামলাতে থাকে। আর এই সময় আমরা দেখতে পাই শিয়াং দুসিককে ধরে অনেক পেটাতে থাকে, আর তার কাছে সিকিউরিটি কের ব্যাপারে জিজ্ঞেস করতে থাকে, কিন্তু সে তাকে কিচ্ছু বলে না।
আর সেখানে স্যাং দুসিকের নকল পাসপোর্ট পেয়ে যায়, যার মাধ্যমে স্যাং দুসিকের ছেলের ব্যাপারে জানতে পারে। আর তাই স্যাং তাকে খুঁজতে বেরিয়ে পড়ে। স্যাংয়ের সেখান থেকে চলে যেতেই দুসিকের জ্ঞান ফিরে আসে, আর সে তার ছেলেকে বাঁচানোর জন্য তার পিছু নিতে থাকে। অন্যদিকে আমরা দেখতে পাই ওন দৌড়াতে দৌড়াতে জ্যাংকের কাছে গিয়ে পৌঁছায়, কিন্তু জ্যাংকে শুধুমাত্র দুসিকের ফটো দেওয়া হয়েছিল। তাই সে ভাবতে লাগলো ওই লোকের বদলে এই বাচ্চা কোথা থেকে এসে পড়লো। তখন জ্যাং দেখলো ওই বাচ্চার পেছনে অনেকগুলো গুন্ডা লেগে আছে। তাই সে কোনো কিছু চিন্তা ভাবনা না করেই ওনকে গাড়িতে বসিয়ে নেয় আর ওনকে বাঁচিয়ে নিজের সাথে নিয়ে যায়। ঠিক তখনই আমরা দেখতে পাই সিয়াংও তার গাড়ি নিয়ে সেখানে হাজির হয়, আর তারা দুজনেই দুজনের দিকে নিজেদের গাড়ি চালাতে শুরু করে। আর তখনই মাঝখানে দুসিক এসে স্যাংয়ের গাড়ির কাঁচ ভেঙে ফেলে, আর এটা করতে গিয়ে দুসিক মারা যায়। তবে মরার আগে দুসিক তার হাতের ঘড়ি ফেলে দেয় যাতে সে নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারে। আর এদিকে দেখা যায় জ্যাং কোনোভাবে সেখান থেকে গাড়ি নিয়ে পালিয়ে যায়, আর তারপর সে একটা সুরক্ষিত জায়গায় গিয়ে সেখানে ওনকে রেখে আসে। কিন্তু ওনের কাছে যাওয়ার জন্য কোনো জায়গায় ছিল না, এই জন্য সে জ্যাংকের পেছন পেছন আসতে থাকে। সে জ্যাংকে বলতে লাগলো, তুমি আমাকে তোমার সাথে নিয়ে চলো, না হলে ওই গুন্ডাগুলো আমাকে ধরে ফেলবে। তখনই জ্যাং তাকে বলে, আমি শুধু টাকার জন্য কাজ করি। তারপর এটা শুনে ও নিজের ব্যাগ খুলে দেখায় আর বলে, আমার কাছে অনেক টাকা আছে। টাকা দেখার পর জ্যাং কিমকে ফোন করে বলে, ক্লায়েন্টের জায়গায় তার ছেলে চলে এসেছে, আর আমি বুঝতে পারছি না আমি একে নিয়ে কি করব, কারণ ছেলেটার কোনো আত্মীয় স্বজন কেউই নেই যেখানে ছেলেটাকে আমি রেখে আসতে পারি। তারপর কিম জ্যাংকে বলে, আমি এমন একজন লোককে চিনি যার কাছে তুমি ছেলেটাকে রেখে আসতে পারো। আর তারপর সে ওনকে সেই লোকের কাছে নিয়ে যায়, যাকে দেখে বোঝাই যাচ্ছিল সে একজন বাচ্চা চোর। তারপর ওই লোকটা ওনকে কিছু খাওয়ানোর জন্য দেয়। তখন জ্যাংকের মনে হয় এর কাছে এই ছেলেটা হয়তো ভালোই থাকবে। আর খাওয়ার সময় জ্যাং যখন তার টাকাগুলো গোনার জন্য তার ব্যাগ খোলে, ভুল করে তার সমস্ত টাকা মাটিতে পড়ে যায়। ওন তাকে প্রয়োজনের থেকে একটু বেশি টাকায় দিয়ে দিয়েছিল। তখন সে রিয়েলাইজ করে এটা সে কি করে ফেললো। ওই লোকটা কে জানে বাচ্চা ছেলেটার সাথে কি করবে। এই জন্য সে আবারও ওই লোকটার কাছে যায়, যেখানে গিয়ে জ্যাংক দেখে ওই বাচ্চাটা ওই খারাপ লোকটার কাছ থেকে বাঁচার চেষ্টা করে যাচ্ছিল, কিন্তু ওই লোকটা একদমই ভালো ছিল না। এরপরের সিনে আমরা দেখতে পাই সিয়াং সিসিটিভি চেক করে জানতে পারে জ্যাংক ওনকে নিজের সাথে নিয়ে গিয়েছে। তখন সে সবাইকে মিথ্যা বলে যে কিছুক্ষণ আগেই গাড়ির ধাক্কায় দুসিকের মৃত্যু হয়, আর তারপর থেকেই তার ছেলেও গায়েব। আমার তো মনে হয় এই মেয়েটাই দুসিককে মেরে ফেলেছে আর তার ছেলেকে কিডন্যাপ করে নিয়েছে। আর অন্যদিকে আমরা দেখতে পাই জ্যাংক ওনকে সাথে নিয়ে একটি হোটেলে পৌঁছে যায়, যেখানে ওন বলে তার ক্ষুধা পেয়েছে, এই জন্য জ্যাং তার খাবারের জন্য বাইরে যায়। আর এদিকে সিয়াং সেই লোকটাকে ধরে ফেলে যে দুসিককে সেই স্পেশাল ডেলিভারির ব্যাপারে জানিয়েছিল। সিয়াংয়ের লোক ওই লোকটাকে অনেক মারে। এতে করে লোকটা বলে, আমার কাছে শুধু তাদের নাম্বার আছে, আসলে কোথা থেকে তারা কাজ করে তার কোনো কিছুই আমি জানি না। আর এদিকে ওন নিউজের মাধ্যমে জানতে পারে তার বাবা মারা গিয়েছে। তখন সে জোরে জোরে কান্না করতে শুরু করে দেয়, কারণ এই দুনিয়াতে তার বাবা ছাড়া আর কেউই ছিল না তার। আর তখনই সেখানে তাদের খুঁজতে খুঁজতে সিয়াংয়ের লোকজন চলে আসে, কিন্তু জ্যাংকো অনেক চালাক ছিল। সে যেই রুম বুক করেছিল সেটাতে সে না থেকে অন্য রুমে ছিল, আর সেই সাথে সাথে সে দুটো রুমের ফোনই চালু রেখেছিল যাতে করে সে সব কিছুই শুনতে পারে। আর যখনই জ্যাং তাদের আসার ব্যাপারে জানতে পেরে যায়, তখন সে কোনো মতে ওনকে নিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে। কিন্তু যাওয়ার সময় সিয়াং তাকে দেখে ফেলে, আর সে লিফটকে মাঝপথে থামিয়ে জ্যাংকের উপরে হামলা চালায়। আর এমন সময় ওন ভয়ে হিসু করে ফেলে, আর তখন কৌশলে জ্যাংকে সিয়াংয়ের কাছ থেকে গান ছিনিয়ে নেয়, আর সিয়াংকে ভয় দেখিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে। এর পরের সিনে আমরা এক এনএসআই অফিসার হানকে দেখতে পাই, যে সিয়াংয়ের সাথে দেখা করতে এসেছিল, কারণ জ্যাংক একজন নর্থ কোরিয়ান ডিফেক্টর, এই জন্য এনএসআইও তাকে খুঁজছিল। হান মূলত জ্যাংকে ধরার জন্য সিয়াংয়ের সাথে ডিল করতে এসেছে। আর এরপর সিয়াং জানতে পারে জ্যাংক সবে মাত্র একটি টোল পার করেছে, আর এর মাধ্যমে সিয়াং জ্যাংকের লোকেশন জেনে যায়, আর সে নিজের লোকজনকে ওখানে পাঠিয়ে দেয়। আর সেখানে আমরা দেখতে পাই তারা জ্যাংকে আঘাত করে ওনকে নিজের সাথে করে নিয়ে যেতে লাগে, কিন্তু জ্যাংকও কোনোভাবেই কম ছিল না। সে ওই লোকগুলোকে পিটিয়ে ওনকে বাঁচিয়ে নেয়। তখন জ্যাংকের কাছে একটা গাড়ি ছিল, আর এটার মানে হলো ওই সময় জ্যাংকে ধরতে পারা তাদের জন্য একেবারেই অসম্ভব ছিল। কিন্তু তারপরেও ওই লোকটা অন্য একটা গাড়ির মাধ্যমে জ্যাংকের পিছু করতে থাকে। জ্যাংক নিজের ড্রাইভিং স্কিল ব্যবহার করে ওই গাড়িটাকে 5 তলা থেকে নিচে ফেলে দেয়, যাতে করে বেচারা কোমায় চলে যায়। কিন্তু এটা করতে গিয়ে জ্যাংকো অনেক ব্যথা পায়।
তাই সে গাড়ি চালাতে চালাতে বেহুশ হয়ে যায়। আর তারপর রাস্তায় দাঁড়িয়ে সাহায্য চাইতে থাকে। তখন তাকে একটা লোভী মহিলা লিফট দেয়। লোভী শব্দটা এই কারণে বলা কারণ পরদিন সকালে যখন জ্যাঙ্ক এবং ওনের জ্ঞান ফিরে তখন দেখা যায় ওই মহিলা তাদের সব টাকা নিয়ে পালিয়ে গিয়েছে। জ্যাঙ্কের কাছে যখন আর কোনো রাস্তা ছিল না তখন সে তার বস কিমকে ফোন করে আর তাকে বলে যে তার পেছনে পুলিশ লেগে আছে, কিন্তু সমস্যা হলো যে এই বাচ্চাটাকে আমি একা ছাড়তে পারবো না। তখন কিম তাকে বলে তুমি ওই ছেলেটার ছবি আমাকে পাঠাও, আমিও নকল পাসপোর্ট বানাচ্ছি, আমি বাচ্চাটাকে বিদেশে পাঠিয়ে এই প্রবলেম এক ঝটকায় সলভ করে ফেলবো। এরপরে সিনে আমরা দেখতে পাই সিয়াং জানতে পারে জ্যাঙ্ক এক্সপায়ার হওয়া গাড়িগুলোর নাম্বার প্লেট ব্যবহার করে আর তখন সে অনুমান করে যে বেশিরভাগ এক্সপায়ার গাড়ি তো ভূষণের দিকেই পাওয়া যায়, তাই হয়তো তাকেও ওখানেই পাওয়া যাবে। আর অন্যদিকে দেখা যায় জ্যাঙ্ক ওনকে নিয়ে কিমের কাছে যায়। সেখানে কিম ওনকে অনেকগুলো পাসপোর্ট দেখায় আর তাকে বলে ওখান থেকে একটা ভালো নামের পাসপোর্ট খুঁজে নিতে। তখন ওন বলে পাগল হয়ে গিয়েছো আঙ্কেল, আমার তো আগে থেকেই একটা নাম আছে। যাই হোক, এরপর জ্যাঙ্ক কিমকে ওই সিকিউরিটি কি দিয়ে বলে ওই লোকগুলো এটা নেওয়ার জন্যই ওনের পেছনে পড়ে আছে। আর এদিকে এনএসআইয়ের টিমও ওই জায়গায় ইনভেস্টিগেশন করছিল যেখানে দুসিকের মৃত্যু হয়েছিল। এরপর তারা সেখানে দুসিকের ফেলে দেওয়া ওই ঘড়িটি খুঁজে পায় যেখানে ওই দিনের ওই রেকর্ডিংটাও ছিল যখন সিয়াং দুসিকের থেকে ওই সিকিউরিটি কিটা বারবার চাচ্ছিল, যার মাধ্যমে অফিসার হান বুঝতে পারে যে সিয়াং একজন খারাপ অফিসার আর সে দুসিককে মেরে ফেলেছে। তারপর আমরা দেখতে পাই রাতের বেলা সিয়াং নিজের লোকবল নিয়ে ওয়ার্কশপে পৌঁছে যায়, কিন্তু সেই সময় জ্যাং কোনো কাজে বাইরে ছিল। তখন সেখানে সিয়াং কিমকে পেয়ে যায় আর অনেক মারধর করে, কিন্তু কিম তখন চুপি চুপি ওখানের মাইক অন করে দেয়, যার মাধ্যমে আসিফ সবকিছুই জেনে যায়। তাই সে দ্রুত ওনকে একটা গাড়ির ডিকিতে লুকিয়ে ফেলে আর নিজে চলে যায় কিমকে সাহায্য করতে, কিন্তু সেটা করে কোনো লাভই হয় না। ওই লোকগুলো আসিফকেও ধরে অনেক মারে। তখন আসিফকে এত মারার কারণে কিম বলে তোমরা থামো, ওই সিকিউরিটি কি তোমাদের প্রয়োজন তাই না, ওটা আমি তোমাদেরকে দেব, ওটা আমি আমার লকারে লুকিয়ে রেখেছি। তারপর কিম যখন নিজের লকার খুলে তখন সেখানে একটা গান ছিল যেটার সাহায্যে কিম ওখানকার 2-4টা গুন্ডাকে মেরে ফেলে। এর মধ্যে গুলি লাগার কারণে কিমও মরে যায় এবং তারপর সিয়াং সিকিউরিটি কিটাও পেয়ে যায়, কিন্তু তারপরেও সে সেখান থেকে যায় না। সে তার লোকজনকে বলে ওই ছেলেটাকে আমার কাছে ধরে নিয়ে আসতে, তাকে পুরস্কৃত করব। আর তারপর আমরা দেখতে পাই সিয়াং ওনকে খুঁজেও পেয়ে যায় আর এর মধ্যেই জ্যাঙ্কও সেখানে পৌঁছে যায়। যখন সে দেখে ওই লোকগুলো তার বসকে মেরে ফেলেছে তখন সে অনেক কষ্ট পায়। তারপর সে বুদ্ধি করে ওখানকার সব লাইট বন্ধ করে দেয়, তারপর ভেতরে গিয়ে এক এক করে সবাইকে মারতে শুরু করে। এখন পর্যন্ত আমরা দেখেছি তার ড্রাইভিং স্কিল মারাত্মক লেভেলে ছিল, কিন্তু এখন সে একটা ভালো ফাইটারও বটে। আর এর মধ্যে আসিফ ওনকে ওখান থেকে নিয়ে যায়, কিন্তু ইনজুর থাকার কারণে কিছুক্ষণের মধ্যেই সে বেহুশ হয়ে যায়। আর এদিকে দেখা যায় জ্যাঙ্ক বাইরে বেরিয়ে ওনকে খুঁজতে থাকে। ওনকে পাওয়া মাত্রই গাড়ি নিয়ে সে ওখান থেকে চলে যেতে থাকে, কিন্তু তখনই সিয়াং একটা বড় গাড়ি নিয়ে এসে তার গাড়িকে ধাক্কা মারে আর তারপর সে ওনকে ধরে তাকে পানিতে ফেলে দেয়। এরপর জ্যাঙ্কও তাকে অনেক ভয়ঙ্করভাবে আঘাত করে, এই জন্য তারা দুজনেই পানিতে পড়ে যায়। কিন্তু যখন জ্যাঙ্ক ওনকে বাঁচানোর জন্য ওপরে উঠতে থাকে তখন একটা হাতকড়া দিয়ে সিয়াং জ্যাঙ্ককে নিজের হাতের সাথে লক করে ফেলে, তাই সে ওনকে নিয়ে উপরে উঠতে পারে না। কিন্তু জ্যাঙ্ক ওনকে ওপরের দিকে ধাক্কা দিয়ে বাঁচিয়ে দেয়। আর এর মধ্যে সেখানে অফিসার হান পৌঁছে যায় আর সে ওনকে পানি থেকে তুলে আনে। ওখানে ওন বারবার তাদেরকে জ্যাঙ্ককে বাঁচানোর কথা বলতে থাকে, কিন্তু কেউই দ্বিতীয়বার পানিতে নামতে যায় না। আর ওখানেই আমরা দেখতে পাই জ্যাঙ্কের টুলস পানিতে ডুবে যাচ্ছে, যার সাহায্যে জ্যাঙ্ক গাড়ির দরজা খুলতো। পরের সিনে আমরা দেখতে পাই ওনকে একটা অনাথ আশ্রমে রেখে আসা হয়েছে, সেই সাথে তাকে একটা স্কুলে অ্যাডমিশনও করানো হয়েছে। আর সময়ের সাথে সাথে ওনের অনেক বন্ধু হয়ে যায়। আর এভাবে একদিন সে তার স্কুল ভ্যান মিস করে ফেলে। তখন সে পায়ে হেঁটে বাড়ির দিকে যেতে থাকে। তখন একটা গাড়ি তার পাশে এসে দাঁড়ায়, যেখানে আর কেউই নয় বরং জ্যাঙ্কি ছিল। সে জ্যাঙ্ককে দেখে অনেক খুশি হয়ে যায়। তখন জ্যাঙ্কের কাছে একটা মেসেজ আসে, যার মাধ্যমে আমরা জানতে পারি জ্যাঙ্ক এখনো স্পেশাল ডেলিভারি কাজ করে। আর এভাবেই এই অসাধারণ মুভির কাহিনীটা এখানেই শেষ হয়ে যায়। তো প্রিয়জনেরা, কেমন ছিল আজকের গল্পটি আর আমার এক্সপ্লেনেশন সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আর দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর অবশ্যই আমাদেরকে মনে রাখুন।